দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। খালেদা জিয়া 3টি, তারেক রহমান লড়বেন 1 আসনে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক মত দেওয়ার সময় 1 সপ্তাহ, নইলে নিজেরাই পদক্ষেপ নেবে সরকার। জুলাই সনদ বাস্তবায়নে জামাত সহ 8 দলের নতুন কর্মসূচি। প্রধান উপদেষ্টার স্বাক্ষর চায় এনসিপি। দেশের পরিস্থিতি সংকটময়, নির্বাচনে ঠিক হবে গতিপথ। আনসার ভিডিপি প্রশিক্ষণে মন্তব্য সিইসির। এবারে পুরো আয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে এর মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। 3টি আসনে প্রার্থী হয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন 1টি আসনে। গণঅভ্যুত্থানের শরিক দলগুলোর জন্য রাখা হয়েছে 63টি আসন। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, কোনো আসনে বিদ্রোহী প্রার্থী থাকবে না। সোমবার দুপুর 12টার আগে থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সমাবেত হন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। লক্ষ্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে 5 ঘন্টার বৈঠকে 237 আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে অনলাইনে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম। প্রথমেই নিজের নাম ঘোষণার মধ্য দিয়ে জানান দেন নির্বাচনী আমেজের আভাস। ঠাকুরগাঁও 1, আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একের পর এক প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি অনেক আসনে প্রার্থী চূড়ান্ত না করার কথাও জানান তিনি। দিনাজপুর 3, বেগম খালেদা জিয়া। বগুড়া 6, তারেক রহমান। বগুড়া 6, বগুড়া 7, বেগম খালেদা জিয়া। তিনি 1, বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল জানান, জোটসঙ্গী ও গণ অভ্যুত্থানের শরিকদের আসনে কোনো প্রার্থী দিবেন না বিএনপি। এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরও আপনাকে আমরা চূড়ান্ত করব। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, কোনো আসনে বিদ্রোহী প্রার্থী কেউ হবে না। মনোনয়নের ব্যাপারে যোগ্যতা এবং আমাদের যারা নেতা কর্মীরা এই গত 16 বছর নিজেরা কাজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি। বিদ্রোহী প্রার্থী হবে না, এটা আমরা বিশ্বাস করি, কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দেওয়াকে প্রতারণার হিসাবে দেখছেন বিএনপি নেতারা। তারা বলেন, পিঠ ঠেকে গেছে, দলীয় সিদ্ধান্ত থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না। গণভোটে তো আমাদের মতামত আমরা জানিয়ে দিয়েছি যে আমরা একই নির্বাচনের দিনই গণভোট চাই এবং এর কোনো ব্যত্যয় হবে বলে আমরা মনে করি না। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। আর যেটা ছিল একমাত্র সেটা নির্বাচনের দিন যদি হয়, সেটার উপরে ঐক্যমত হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে সভা শেষ হয়েছে, এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। তারা জানান, প্রবীণ রাজনীতিবিদদের শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের জন্য আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে। মাদারীপুর 1 সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার অনুসারীরা সন্ধ্যা থেকেই ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা ভাঙা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। পরে রাত 10টার দিকে পুলিশ ও সেনাবাহিনী এসে বিক্ষোভ
বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে নিতাই রায়চৌধুরী মনোনয়ন পাওয়ায় মাগুরা বিএনপির একাংশ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য সরকার সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। বলেছেন, জুলাই সনদ নিয়ে অপেক্ষা করেও রাজনৈতিক মতামত না পাওয়া গেলে নিজের মতো পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা হয় সোমবার। পরে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে সাফ জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে সংকল্পবদ্ধ সরকার। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সরকার চায় রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে জুলাই সনদ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত দেবে, না হলে সরকার নিজের মতোই সিদ্ধান্তে যাবে। যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন, একসাথে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। আইন উপদেষ্টা জানান, সরকার আশা করছে 1 সপ্তাহের মধ্যে জুলাই সনদের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছবে রাজনৈতিক দলগুলো। অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ 5 দফা দাবিতে গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। সোমবার রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন কর্মসূচি ঘোষণা করেন সমমনা দলগুলোর শীর্ষ নেতারা। পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে দাবি আদায় পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি সভায় বসেন আন্দোলনরত দলগুলোর প্রতিনিধিরা। আমার নাম জালাল উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে 5 দফা দাবি আদায়ে আগামী 6 নভেম্বর নতুন কর্মসূচি দেন তারা। দাবি পূরণ না হলে আগামী 11 নভেম্বর রাজধানীতে বৃহৎ সমাবেশের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন নেতারা। আমরা আমাদের সেই 5 দফায় অনড় রয়েছি। প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী 6 নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি, এটা আমাদের নিশ্চিত হতে হবে। তারপরে আমাদের নির্বাচন বলেন, যাই বলেন, এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না। গণভোট প্রশ্নে একমত হতে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। সেই প্রশ্নের জবাবে জামায়াতের নেতারা বলেন, প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যান্যরা সাড়া দিলে সমমনা 8 দলও আলোচনায় বসতে রাজি। উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই। কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। বিএনপির এক একজন সংস্কার নিয়ে এক এক রকম বক্তব্য দিচ্ছেন। এমন কথা জানিয়ে তিনি বলেন, সনদের আগে গণভোট অপরিহার্য, তাই সেটা নির্বাচনের আগেই দিতে হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেছে তাতে তরুণদের উপস্থিতি কম বলে হতাশা প্রকাশ করেছেন এনসিপি নেতারা। সোমবার সংবাদ সম্মেলনে তারা বলেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে যে সময়সীমা বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার, তার সমালোচনা করে দলটির নেতারা বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন। অতি দ্রুত সময়ের মধ্যে
সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি। তিনি দাবি করেন বিএনপি সংস্কার বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐকমত্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের সমালোচনা করেন এনসিপির নেতারা। উনি 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, আমরা ওনাকেও স্বাগত জানাই। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো, এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। তিনি অভিযোগ করেন আসনে লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনারা তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়। এনসিপির এই নেতার দাবি দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না। আদেশ জারির সুনির্দিষ্ট তারিখ সরকারের ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশ এখন সংকটময় পরিস্থিতিতে রয়েছে এবং এটি কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপরই। সোমবার আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে একথাই জানিয়েছেন সুইসি। নির্বাচনে মোতায়েন হবে প্রায় 5 লাখ আনসার সদস্য। রাজধানীর একটি ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গেলে একজন ভুয়া ভোটার আটক হন। এ সময় কেন্দ্রের বাইরে কিছু দুষ্কৃতিকারী ভোটের পরিবেশ নষ্ট করতে উদ্যোগী হলে অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সাথে তাদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার ভিডিপির নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সোমবার ভোট কেন্দ্রে এই নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয় ভাটারা এলাকায়। মহড়া পরিদর্শন শেষে সিইসি বলেন, নির্বাচন সামনে রেখে প্রতিটি বাহিনী প্রশিক্ষণের ব্যবস্থা করলে তা ভোটের জন্য ইতিবাচক হবে, কারণ আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা দরকার বলে উল্লেখ করেন তিনি। ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। আনসার ভিডিপির মহাপরিচালক বলেন, নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে। ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে পূর্বের চেয়ে এই বছরে নির্বাচনী যে কার্যক্রম অনেক সুন্দরভাবে করা সম্ভব হয়, বাট চ্যালেঞ্জ অনেক বেশি। যারা আগে অনেকগুলো দীর্ঘদিন ধরে আমাদের প্রান্তিক পর্যায়ে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে, এই ধরনের পরিস্থিতি মূল্যায়নে তারা ভালো ভূমিকা রাখে, তাদেরকে আমরা ফিল্টারিং করে নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার আগে আমরা যাচাই বাছাই করে নিচ্ছি। গত 1 বছরে 1,45,000 আনসার সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান এই শীর্ষ কর্মকর্তা। আমরা 1,45,000-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করাসহ 2 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার 3য় সাক্ষী হিসেবে সোমবার শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা এবং 4র্থ সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী ইয়াকুব মিয়া নামের এক ব্যক্তি সাক্ষ্য দেন ট্রাইব্যুনালে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক 2 বার গুম হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, তখন র্যাবের ডিজি ছিলেন মুখলেস রহমান এবং এডিজি ছিলেন জিয়া, কর্নেল জিয়া ছিলেন তিনি। তখন এই 4 জনের নাম হলো প্রথম গুমের বিষয়।
এরপর ওনারা তদন্ত করবে, আর যারা যারা শারীরিক নির্যাতন সেটা তদন্তে বেরিয়ে আসবে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলে ৫ম সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। সোমবার রিটকারী সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া এ আপিল দায়ের করেছেন। গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনেন উচ্চ আদালত। তবে এই রায়ে ৫ম সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি। পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন, কিন্তু হাইকোর্টে আমরা আসলে পুরো পঞ্চদশ সংশোধনীর বাতিল চেয়েছিলাম আমরা, কিন্তু হাইকোর্ট অংশবিশেষ বাতিল করেছেন কিন্তু পুরোটা বাতিল করেননি। সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল দায়ের করেছি। আপিল করার অনুমতি প্রার্থনা করে যেই আবেদন করতে হয় সেটা দায়ের করেছি এবং সেটা হয়তো যথাসময়ে শুনানি হবে। টেলিকম খাতে সরকারের প্রস্তাবিত খসড়া গাইডলাইন বাস্তবায়ন হলে গ্রাহকের ইন্টারনেট খরচ শতকরা ২০% বেড়ে যাবে, আর সেবাদাতাদের ক্রয় মূল্য বাড়বে ১৪% পর্যন্ত। এতে হুমকির মুখে পড়বে দেশি উদ্যোক্তারা। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথাই জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন ISPAB। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর প্রস্তাবিত খসড়া গাইডলাইনে টেলিকম খাতে দেশি উদ্যোক্তাদের সুরক্ষা নিশ্চিত হবে না দাবি করে সোমবার মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন ISPAB। উদ্যোক্তা বড় উদ্যোক্তা বলে কিছু থাকবে না। এতে বক্তারা জানান, সম্প্রতি টেলিকম সার্ভিস প্রোভাইডার লাইসেন্সিং গাইডলাইনের খসড়া তৈরির সময় BTRC ইন্টারনেট সেবাদানকারী ও গ্রাহকের কথা বিবেচনায় নেয়নি। নতুন গাইডলাইন অনুযায়ী ন্যাশনাইট যারা অপারেট করবেন ওনাদেরকে দিতে হবে 32.78%, 32.78%, ইনস্ট্যান্ট অফ 21.85%। এবং যারা গ্রামে ব্যবসা পরিচালনা করবেন ওনাদেরকে দিতে হবে 40.25%। এক্সিস্টিংয়ের সাথে যদি আমরা এটা পার্থক্য করি আপনি দেখবেন যে 18 থেকে 20% ইন্টারনেটের মূল্য বৃদ্ধি পাবে গ্রামে যারা বসবাস করে। এবং আমাদের যে ক্রয় মূল্য আছে সেই ক্রয় মূল্য 14% ওনারা বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, স্টারলিংকের জন্য সরকার নির্ধারিত লাইসেন্স ফি গ্রহণযোগ্য নয়। স্টারলিংক যদি 12.5 লাখ টাকা দিয়ে লাইসেন্স অ্যাকুইজিশন করতে পারে, বাংলাদেশে দেশীয় উদ্যোক্তা হিসেবে আমার কাছ থেকে সরকার কোনোভাবেই 25 লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি আদায় করার এখতিয়ার তাদের নেই। এই অবস্থায় গ্রাহক ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বার্থ গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন ISPAB। শুধুমাত্র নির্বাচনমুখী হলেই হবে না, নির্বাচনের আগেও আপনাদেরকে এই পলিসিতে হস্তক্ষেপ করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা 100 টন, বাজারও 4 লাখ কোটি টাকার মতো। কিন্তু অতি দামের কারণে স্বর্ণের মূল ক্রেতা মধ্যবিত্তদের এখন স্বর্ণ কেনার সক্ষমতা নেই। যাদের রয়েছে সেই উচ্চবিত্তরাও মুখ ফিরিয়ে নিয়েছে মূল্যবান এই ধাতু থেকে। স্বর্ণের দাম বেশি হওয়ার পেছনে ডলারের দামের তারতম্য, রিজার্ভে স্বর্ণের মজুদ বৃদ্ধি এবং 12 ভাগ মজুরিকে দায়ী করছে বাজুস। বাজারে স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে থাকা দেশের অধিকাংশের জন্য দুঃস্বপ্ন। তারপরও বিশ্ববাজারের তুলনায় দেশের বাজারে স্বর্ণের দাম অনেকটাই বেশি। ব্লুমবার্গের হিসাবে বিশ্বে 24 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,83,000 টাকা, কিন্তু দেশে 22 ক্যারেট স্বর্ণের দাম ভরিতে 2,01,775 টাকা। প্রথম কাজ হলো গিয়ে এই ভ্যাটটাকে 1.5% করা, স্বর্ণ আমদানিকে সহজ করা। আমাদের উৎস কর আছে, উৎস করটাকে যাতে এটাকে বাদ করে দেওয়া যায়, সেই বিষয়গুলিকে করলে স্বর্ণের বাজার অটোমেটিক কমে যাবে। বিশ্বের বিভিন্ন খনি থেকে যে পরিমাণ স্বর্ণ উত্তোলিত হয়েছে তার 17% কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে। 2025 সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 37,000 টনের বেশি। এর আগে এত বেশি স্বর্ণ কেনার ইতিহাস নেই। ডলার আসলে সংকুচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় দেশ, ব্রাজিল, চীন, ইন্ডিয়া, তারা আসলে ডলারের পরিবর্তে বিকল্প কারেন্সি হিসাবে এখন গোল্ডকে রিজার্ভ করছে। তো এই কারণে গোল্ডের একটা বড় চাহিদা
বিশ্বর বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকে তৈরি হয়েছে, যার জন্য এই সংকটের কারণেই গোল্ডের প্রাইসটা আসলে ইনক্রিজ হচ্ছে। তিনি জানান, স্বর্ণ আমদানি সহজ এবং স্বর্ণের ভ্যাট 1.5% নামিয়ে আনতে পারলে দাম কমে আসবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। 2 বছর মেয়াদী 35 সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া এবং চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সোমবার সকাল 10:30টার দিকে কয়েক ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এতে মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে যানজট তৈরি হয়। শ্রমিকরা জানিয়েছেন, লরিস ফ্যাশন নামের একটি রপ্তানিমুখী গার্মেন্টসের এক নারী শ্রমিক অসুস্থ হয় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থ বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন, তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জে গত 15 দিনে সাপের কামড়ে এক নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি সাপে কামড়ের এক নারীকে অ্যান্টিভেনম না দেয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধেই। আর চিকিৎসকের অবহেলার কথা স্বীকারও করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত 27 অক্টোবর সাপের কামড়ে আক্রান্ত মাহমুদা খাতুনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দোলন দেব বাইরে থেকে অ্যান্টিভেনম আনতে রোগীর স্বজনদের স্লিপ লিখে দেন। তারা ওষুধ সংগ্রহ করে আনার আগেই রোগী মারা যায়। হাসপাতালে অ্যান্টিভেনম থাকার পরও রোগীকে দেয়া হয়নি। আমরা দিছি একটা ইনজেকশন লিখা, অথচ ইনজেকশনটা হসপিটাল আছে, তো আর আমরা ইনজেকশন আমরা ওই পাঠাইছে মদিনাথ আমরা মনে ঘন্টা 2 ঘন্টা ঘুরছি, ঘুরে ওষুধটা পাই নাই। না ভাইয়া আইসি ওষুধ উনি মারা গেছে। একটা সাপে কামড়ের রুগী কয় ঘন্টা এমনিতে থাকে, 2 ঘন্টায় ওরা শহরে সারা শহর ঘুরাইছে। সরকারি ইনজেকশন কি পাওয়া যায় মার্কেটে? সিভিল সার্জন জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত পরিমাণে সাপে কাটার প্রতিষেধক অ্যান্টিভেনম বরাদ্দ রয়েছে। আমরা 20 ভায়াল করে মজুদ রাখছি। 20 ভায়ালে হচ্ছে 2 জন রোগীকে আপনার এই স্নেক ভেনমটা দেওয়া যাবে। সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে, তবুও ভুল করে স্লিপে অ্যান্টিভেনম লিখে বাইরে থেকে আনতে বলার কথা স্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ভর্তি দেওয়ার পর 20-15 মিনিট পরে আবার ওয়ার্ডে ফলো আপের জন্য আমাদের ডাক্তার একজন পাঠিয়েছি, ইন্টার্ন ডাক্তার ইউমো ওনার পক্ষে ছিলেন। তো উনি দেখে হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে আমাদের এখানে আছে, উনি স্লিপ লিখে দিয়েছে। ডিউটি ডক্টর যিনি ছিলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার, উনিও জানেন যে অ্যান্টিভেনম আছে। এর আগে গত 25 অক্টোবর সাপের কামড়ে আক্রান্ত হয়ে বাহুবল বাজারের ব্যবসায়ী জহুর আলী ও নবীগঞ্জ উপজেলার কারগাঁও গ্রামের কৃষক দিলওয়ার হোসেনের মৃত্যু হয়। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ এবারে। আফগানিস্তান উত্তরাঞ্চলে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত 530 জনের বেশি। গত মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠে হিন্দকুশ অঞ্চলটি। এর কেন্দ্রস্থল ছিল মাজারি শরীফ শহরের কাছে খেলম এলাকার ভূপৃষ্ঠ থেকে প্রায় 28 কিলোমিটার গভীরে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকায় এখন উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলের কাছে আরও 3 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রবিবার রাতে মরদেহগুলো রেডক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে জানায়, 3 জিম্মির মরদেহ গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। হামাস এ পর্যন্ত যে 17টি মরদেহ ফেরত দিয়েছে সেগুলোর মধ্যে 15 জন ইসরায়েলি। বাকি 2 জনের একজন থাইল্যান্ডের এবং আরেকজন নেপালের নাগরিক। এদিকে গাজায় যুদ্ধবিরতির শুরুর পর থেকে বারবার তা ভঙ্গ করে হামলা চালাচ্ছে ইসরায়েল। রবিবার ইসরায়েলি হামলায় আরও একজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খেলার খবর। আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সোমবার নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে বেশ সমালোচনা হচ্ছে ক্রিকেট মহলে। এরই প্রেক্ষিতে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আশরাফুলকে যাচাই করে দেখতে চাইছে বিসিবি। এদিকে নারী খেলোয়াড়দের বেতন 35 ভাগ বৃদ্ধির সিদ্ধান্তও নিয়েছে বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তাঁকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনীত করে সোমবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে 25 সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে। দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এনএসসি মনোনীত কাউন্সিলর থাকেন দুজন। গত 6 অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয় তাদের একজন ইশফাক আহসানকে নিয়ে সেদিনই বিতর্ক দেখা দেয়। এনএসসির চিঠিতে জানানো হয়েছে ইশফাক আহসান পদত্যাগ করেছেন। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। সংসদ নির্বাচনে 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। খালেদা 3টি, তারেক লড়বেন 1 আসনে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক মত দেওয়ার সময় 1 সপ্তাহ, নইলে নিজেরাই পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত সহ 8 দলের নতুন কর্মসূচি। প্রধান উপদেষ্টার স্বাক্ষর চায় এনসিপি। দেশের পরিস্থিতি সংকটময়, নির্বাচনে ঠিক হবে গতিপথ। আনসার ভিডিপি প্রশিক্ষণে মন্তব্য সিইসির। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।